থাকতে যাবেন না। প্রথম জীবনে আর কি এখানে আসছি। 57 বছর যাব। বন্ধুরা, আজকের ভিডিওতে বলতে চলছি ঢাকার প্রাণকেন্দ্রে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর বুকে এক অন্যরকম অস্থায়ী বসবাস ও জীবন সংগ্রামের গল্প। বর্তমানে অস্থায়ী বসবাসের এই হোটেলগুলোর পরতে পরতে লুকিয়ে আছে জীবন সংগ্রামের অজস্র গল্প। কেউ হয়তো সেই গল্প কখনোই শুনেনি, কখনোই দেখেনি। মাত্র 50 থেকে 120 টাকা করে রাত পার করা এই ভাসমান হোটেলগুলো অস্থায়ী বসবাসের জন্য হলেও এর ইতিহাস বেশ পুরনো। সর্বপ্রথম শরিয়তপুর বোর্ডিংয়ের মালিক আব্দুস সাত্তার 1960 সালে এই ব্যবসা শুরু করেন। তার আগে কেউ এ অঞ্চলে ভাসমান হোটেলের ব্যবসা করেননি। তবে বর্তমানে এই হোটেলগুলো বিআরটি এর অধীনে নেওয়া হয়েছে। তখনকার সময় ঢাকার বিভিন্ন স্থান থেকে লোকজনরা ঢাকায় বাণিজ্যিক কাজে আসতেন। 2 থেকে 3 দিনের জন্য থাকার অস্থায়ী স্থান হিসেবে বেছে নিতেন এই ভাসমান হোটেলগুলোকে। যদিও এখনকার এই হোটেলগুলো তখন আরও বেশি ঝাঁকঝমকপূর্ণ ছিল, যা আপন রূপ হারিয়েছে বহু আগেই। বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা করছিলাম ঢাকার সদরঘাটে পাশেই অবস্থিত এই ভাসমান হোটেলগুলো দেখতে যাব ও তার ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আমি আমার বাসা থেকে সকাল 9টায় রওনা হই বুড়িগঙ্গার উদ্দেশ্যে। পথে যেতে যেতে অনেক অপ্রত্যাশিত ঘটনাও চোখের সামনে পড়েছে। এই যেমন ধরেন, রাস্তার মাঝখানে বাস দাঁড় করিয়ে রাখা, রাস্তার মাঝ দিয়েই মোটরসাইকেল পার করা সহ নানা অনিয়ম। সত্যি এই শহরে বিচিত্র লোকজনের বসবাস। যদি একটু নিয়মকানুন মেনে চলা যেত তাহলে এসব সমস্যার অনেকটাই অবসান ঘটত। প্রতিবার ভ্রমণের সময় কাউকে না কাউকে সঙ্গী করে নেই। তার এই ধারাবাহিকতায় এবারের সঙ্গী হলো আমার কলিগ নোমান মোন্না জয়। তবে অফিসের জরুরি কাজে তাকে রাস্তা থেকেই বিদায় নিতে হয়, ফলে আমি একাই রওনা হয়ে গেলাম। তবে আমার আরও 2 জন সঙ্গী রয়েছেন, যারা আরও সকালেই সদরঘাটে পৌঁছে গেছেন। যে 2 বান্দাকে দেখতে পাচ্ছেন, এরা হলাম আমরা, জয় ভাই এবং আমি নূর। আসলে এই যে ছাদের যে দৃশ্যটা সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। তাই আর কাউকে নেওয়ার কথা না ভেবেই অনলাইনে একটি মোটরবাইক কল করে রওনা হই বাবুবাজার ব্রিজ সংলগ্ন ভাসমান হোটেলের উদ্দেশ্যে। সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় ইট পাথরের এই শহরে কেউ কার নয়, শুধু স্বার্থের জন্যই মানুষ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে। এই বাক্যটি ব্যবহারের কারণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনে চলতে চলতে 2 পাশের অসাধারণ দৃশ্যগুলো সত্যি আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর দৃশ্য যে কাউকে আকর্ষণ করবে এটাই তো স্বাভাবিক। কিন্তু কি অবাক করা কাণ্ড, তাই না? এই শহরের এক শ্রেণীর মানুষ এই শীতের রাতে রাস্তায় বসবাস করছে, আর অপর শ্রেণী উঁচু দালানে। বৈষম্যের এই দেয়াল কেয়ামত ছাড়া ভাঙবে কিনা একমাত্র আল্লাহই ভালো জানেন। কয়েক মাইল পথ পাড়ি দিয়ে আমি বাবুবাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি। নয়াবাজারের মোড় দিয়ে সামনের রাস্তা ধরেই আমার গন্তব্য ঠিক করি মিডফোর্ড হাসপাতালের পেছনের দিকটা। সেখানে গেলেই দেখা মিলবে বহু প্রতীক্ষিত ভাসমান হোটেলের। অবশেষে আমি হোটেলের কাছাকাছি পৌঁছে গেলাম। সত্যি বলতে ঘাটের এমন অসাধারণ দৃশ্যর মায়ায় পড়ে গিয়েছি আমি। কিন্তু কোনো প্রক্রিয়ায় যদি বুড়িগঙ্গার পানির কালার কিংবা মান ঠিক করা যেত তাহলে নদীটা আবারও নিজ দেহে প্রাণ ফিরে পেত। এখানে এসেই দেখতে পেলাম এই ছোট টং দোকানটির এখানেই চা, রুটি, পান খেতে আসেন ওই ভাসমান হোটেলে বসবাস করা অতিথিরা। তবে আমার উদ্দেশ্য ভাসমান হোটেলগুলোর ভিতরে যাওয়া, সেখানকার লোকজনের কাছ থেকে জীবন সংগ্রামের গল্প শোনা। ঘাট থেকে একটু পশ্চিমে যেতেই নৌকার কাছাকাছি একটি টং দোকানের মতো করেই নাস্তার জন্য রুটি বিক্রি করছেন এই ভদ্রলোক। এখানে দাম কম হওয়ায় হোটেলে থাকা অতিথিরা এখান থেকেই নাস্তা করে থাকেন। ভাসমান হোটেলে থাকা মানুষগুলোর জন্যই তার এই আয়োজন। নদীর পাশে একটি চালা পেতে এমন রুটি বানানোর দৃশ্য আমাকে অন্যরকম এক অনুভূতি এনে দিয়েছে।
তার সাথে কিছু সময় আমরা আড্ডা দিলাম, কথা বললাম। এখানে যারাই থাকেন তাদের বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের। কেউ বা রিক্সা চালান, কেউ কেউ আবার সদরঘাটের পান বিক্রি করেন, সিগারেট বিক্রি করেন, আবার কেউ ফলের ব্যবসা করেন। মোট 4টি চলমান বোর্ডিং রয়েছে, তার মধ্যে শরীয়তপুর মুসলিম হোটেল, বুড়িগঙ্গা বোর্ডিং, ফরিদপুর মুসলিম বোর্ডিং। ওইটাতে ঠিক নামটা লেখা নেই, তবে আঙ্কেল একটা নাম বলেছিলেন যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমরা একটু প্রথমে শরীয়তপুর মুসলিম বোর্ডিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করব। তবে এবার আমাদের গন্তব্য হোটেলটির ভেতরের দিকে যাওয়া। ভেতরে ঢুকতেই দেখা মিলল এমন সব দৃশ্যের, যেখানে মাঝখানে ফাঁকা স্থান ও দুপাশে ছোট ছোট দরজা দিয়ে তৈরি করা হয়েছে এই রুমগুলো। এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। এর মধ্যে 50 টাকা দিয়েই কাটিয়ে দেয়া যায় পুরো একটি রাত। ঢালাই করা বিছানাগুলোতে 50 টাকা ও ডাবল রুমে 75 টাকা করে 150 টাকা ভাড়া দিতে হবে। তবে যদি কেউ সিঙ্গেল থাকে তাহলে ওই ডাবল রুমের ভাড়া 120 টাকা নেওয়া হবে প্রতি রাতের জন্য। এখানে বলে রাখা ভালো, এই হোটেলে যারাই থাকতে আসবেন তাদের বেডিং আনতে হবে না, শুধু আসবে আর থাকবে। এখানে যারা থাকছেন তারা প্রতিদিনের ভাড়া প্রতিদিনেই পরিশোধ করে দেন। তবে মাঝে মধ্যে টাকা না থাকলেও মালিক পক্ষ টাকার জন্য চাপ প্রয়োগ না করে পরিশোধের জন্য সময় দেন বলে জানা যায়। আমরা পৌঁছতে একটু দেরি হওয়ায় অন্যদের বেশিরভাগ মানুষেরই দেখা পায়নি। সবাই নিজ নিজ কর্মস্থলে বের হয়ে গিয়েছেন। মাত্র 2-1টি রুমেই এখানে আসা লোকজন ছিলেন, কিন্তু তাদের মধ্যে কেউই কথা বলতে রাজি হননি। তবে এখানে এসে একজনের সাথে কথা বলে তাকে অনেক কষ্টে রাজি করাতে পারলাম, এক শর্তে, আমরা যদি তার নাম ও পরিচয় গোপন রাখি। তার নিজের মুখ থেকেই শুনুন ভাসমান হোটেলে জীবন সংগ্রামের গল্প। আমি 10-12 দিন ধরে আছি। আপনি কি কাজ করেন? আমি সত্যি কথা বলতে কি, আমার প্রতিষ্ঠানের নাম বলা যাবে না, একটা প্রতিষ্ঠানে কি বলে হেলথের একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি। আচ্ছা, স্বাস্থ্য রিলেটেড। আপনি এখানে অ্যাকচুয়ালি ভাড়া কত করে নেয়? আপনি কিসে আছেন? বোর্ডিং? আমি এখানে সিট ভাড়া নেয় 120 টাকা সিঙ্গেলটা আর কি, আর ডবল আর বাদ বাকি আমি বলতে পারবো না আর কি, আমার ধারণা নেই, প্রথম জীবনে আর কি। এখানে থাকতে আসা অতিথিদের মধ্যে অনেকেই এই স্থানটিকে নিরাপদ মনে করেন, কারণ অসামাজিক কাজের জন্য উপরের আবাসিক হোটেলগুলোতে মাঝে মধ্যেই পুলিশি তল্লাশি চালানো হয়। সেদিক থেকে এখানে কোনো প্রকার ঝামেলাই নেই। এই ভাসমান হোটেলটির ম্যানেজার জানান, এখানে শুধুমাত্র ব্যাচেলর পুরুষরাই থাকতে পারবেন, কোনো প্রকারের মহিলা কিংবা ব্যাচেলর মেয়ে এখানে অ্যালাউ না। আসলে এখান দিয়ে ওঠা অনেকটা রিস্কি, ক্যামেরা গিম্বল এগুলো নিয়ে এক হাত দিয়ে ধরে তাও উঠলাম কন্টেন্টের কারণে। এই হচ্ছে অবস্থা উপরে। এখানে ছাদে সম্ভবত এখানে যারা থাকেন তারা নিজেদের জামা কাপড় বা আদার্স বিডিং যেগুলো আছে সেগুলো রোদ দিয়ে থাকে। আর এই হচ্ছে পানির ট্যাঙ্ক, যেখান থেকে সবাই পানি সংগ্রহ করে। সম্ভবত এটা গোসলের জন্য এখানে সংগ্রহ করা হয় পানি। কোভিডের মতো ভয়াল সময়েও যখন পুরো ঢাকা প্রায় খালি হয়েই গিয়েছিল, তখন এই হোটেলগুলো চালু ছিল, বন্ধ হয়ে যায়নি। যদিও তখনকার আয়ের পরিমাণ একেবারেই কম ছিল। এখান থেকে এবার আমাদের গন্তব্য বাবুবাজার ব্রিজের উপর থেকে এই সৌন্দর্য উপভোগ করা। তাই আমি আর আমার সঙ্গী জয় ভাই রওনা হলাম সেদিকেই। হোটেল থেকে বের হয়ে আমরা যখন উপরে যাচ্ছিলাম, দেখা হয়ে যায় এখানে থাকা একজন অতিথির সাথে, যিনি এখানে থেকেই ফলের ব্যবসা করেন। এবার আমার জানতে চাওয়া, কেন ঢাকার অন্যান্য হোটেলগুলো ছেড়ে এখানেই এই ভাসমান হোটেলেই থাকছেন তিনি। কতদিন ধরে আছেন এখানে, মানে কতদিন ধরে থাকেন? এই যে এখানে 1-1.5 মাস ধরে আছি, পাশাপাশি ব্যবসা করতেছি এখানে থাকা, এরকম আর কি। না, এখানে থাকার উদ্দেশ্য হচ্ছে মূল কথা আপনার, ধরেন না আমরা 2 জন থাকি আর কি, একটা রুম 150 টাকা ভাড়া, তো দুজনে ধরেন না 75 টাকা করে পড়ে প্রতিদিন। তো পাশাপাশি একটা হোটেলে থাকতে গেলে 400-500 টাকার মতো পড়ে। তো আমাদের এখানে থাকা সুবিধা হচ্ছে যে কম টাকায় থাকি এবং কি অল্পতে থাকা যায়, এবং কি আমাদের ব্যবসার মাল যে মালামাল গুলো ওগুলো রাখা যায় আর কি। না, এখানে ধরেন না যদি আপনার, আমরা তো আসি প্রায় দীর্ঘদিন ধরে, তো 1-2 দিন যদি না থাকে মালিকেরা আপনার
সময় দেয় আর কি, ধরেন না 4 দিন 5 দিন থাকা যায় টাকা ছাড়াও। আর অনেক সময় বিপদে পড়ে, অনেক মানুষই বিপদে পড়ে, থাকার জায়গা পায় না। তো আমাদের এখানে আবার সুবিধা কি, অনেক মানুষ বিপদে পড়লে এখানে ডালায় থাকার জন্য সুবিধা দেয়। আরেকটু সামনে যেতেই দেখা হলো এই মুরব্বির সাথে। তিনিও বললেন এখানে প্রায় 10 বছর ধরে নিজের সঙ্গী করে নিয়েছেন এই ভাসমান হোটেলকে। তার মুখ থেকেই শুনে নেই জীবন সংগ্রামে ভাসমান হোটেলে কাটিয়ে দেওয়া 10টি বছরের কথা। কত বছর ধরে আছেন? 7 থেকে 8 বছর ধরে আছেন, তাহলে তো অনেক সময়। এখানে যে মালিকরা আছে হোটেলের, এরা আসলে কেমন বিহেভিয়ার, কেমন ব্যবহার করে আপনাদের সাথে? ভালো? এমন হয় না যে মাঝে মধ্যে টাকা নেই আমার কাছে 5-7 দিন 10 দিন, তখন আসলে ওনাদের ব্যবহারটা কেমন হয়? এটা আসলে আপনিও করবেন, যদি 2-4 দিন 10 দিন বাকি থাকা যায় তখন টাকা না দিলে আপনিও একটু ভালো ব্যবহার করবেন, যেহেতু এটা আপনার আনামত হক জিনিস যেটা আপনার রিজিক্ট, এটার যদি একটা সমস্যা হয় তাহলে আপনি কষ্ট লাগতেই পারে। আচ্ছা, একটু কথা বলছি, আপনি কি কাজ করেন বা কি ব্যবসা করেন? যেগুলি কাজ করেন এখানে। হাঁটতে হাঁটতে ব্রিজের মাঝামাঝি চলে আসতেই এমন অসাধারণ একটি ভিউ আমার ক্যামেরা বন্দী হলো। এখান থেকে ডান দিকে তাকালেই দেখা যায় কামরাঙ্গীর চর, আর বাম দিকে তাকালেই দেখা মিলে ঢাকার ইতিহাসে মিশে থাকা যেন মিশরীয় সভ্যতার সদরঘাটের। যদিও আমরা ময়লা বজ্র ফেলায় নদীর সৌন্দর্য নষ্ট করে ফেলেছি বহু আগেই। দর্শক, আজকের ভিডিওতে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।